নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বীরভূমের গ্রাম, ওই যে দূরে যে গ্রামটি দেখছেন, আমরা ওই গ্রামে যাব। সঙ্গে থাকুন। বর্ষায় গ্রামের রূপ একটু আলাদাই হয়ে থাকে। রাস্তাঘাট অবশ্যই একটু কাদা, পুকুরগুলো থই থই করে। যারা শহরে জীবনযাপনে ব্যস্ত এবং যারা গ্রামকে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি মানসিক শান্তি এনে দেবে। আমি দিক নির্দেশটা বলে দিচ্ছি। বীরভূমের বোলপুর লাভপুর ভায়া কঙ্কালীতলা যে সড়কটি চলে গেছে, ইংরাজ ঘোষপাড়া বাস স্ট্যান্ডে নেমে দক্ষিণ দিকে 1 কিলোমিটার টোটো করে টোটো চেপে এলেই আপনাকে এই গ্রামে পৌঁছে দেবে। গ্রামটি ছোট্ট একটি গ্রাম, মাত্র কয়েকটি পরিবার মিলেমিশে বসবাস করে থাকেন। গ্রামের জীবনযাপন আমি মানুষের সাথে কথা বলবো। পুরো গ্রামটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আমি এখন এসে পৌঁছেছি বীরভূমের আরেকটি গ্রামের লাভপুর থানার অন্তর্গত বিপ্লবী গ্রাম পঞ্চায়েতের। গ্রামটির নাম হচ্ছে গিয়ে গোপ্তা। ছোট্ট একটি গ্রাম গোপ্তা। এই গোপ্তা গ্রামে মানুষের সাথে কথা বলবো। গোপ্তা গ্রামটাকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তাদের জনজীবন তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। এটা কালী মন্দির। এখানে প্রতি বছর কালী পুজোর সময় পূজা পাঠ হয়, অনুষ্ঠান হয়। গ্রামের মানুষ এবং আশপাশের বহু মানুষ এই কালী পুজোর সময় এখানে উপস্থিত হন। পাড়া বলতে ওই দিকে একটা পাড়া আছে, এই ধারে একটা আছে। পরিবার কতগুলো হবে? পরিবার কত হবে? ওই 65। কোন ছুটিটা দিতে? আমাদের গ্রামে 3 জাতি আছে, 3-4টে। হ্যাঁ, বড়িজি আছে এক ঘর, মন্ডল আছে এক ঘর। এক ঘর, আর হাঁস আছে ক ঘর, আর দাস আছে ক ঘর। এই নিয়ে 60-65 ঘর আছে। পেয়ে গেছি। এই তো আজ রাখি পূর্ণিমা, দুজন ছাত্রী দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে। তোমাদের নাম কি বলো? আমার নাম রাজশ্রী মন্ডল, দাদা, ক্লাস 9-এ পড়ি। তোমার নাম? কন্যা দাস, ক্লাস 9-এ পড়ি। এই গ্রামে বাড়ি? মানে কোথায় স্কুলটা কোথায়? আমাদের বিপ্লবীপুর হাই স্কুল। দুজনেই বিপুল হাই স্কুল। বাড়ি থেকে কিছু করে যাতায়াত করো? সাইকেল। সাইকেলে, মানে ইনাস হয়ে ঘুরে যাও? তো একটা সময় হয়তো তোমাদের মনোবল কি জানি না, যে গ্রাম থেকে স্কুল যাওয়ার সময় রাস্তা ছিল না, মনে পড়ছে? মাটির রাস্তা ছিল। তখন কষ্ট হতো না? তখন কিভাবে যেতে? তখন মাঠে মাঠে কোনো যাওয়া হতো, তখন আমার অতটা হয় নাই। তখন লকডাউন ছিল, মানে ইদানিং রাস্তা হয়েছে, এখন ভালো লাগে। আমি গ্রুপের পয়সা আনতে গেছিলাম, লোন করবো। স্বনির্ভর দলের গ্রুপ আছে তোমার? হ্যাঁ, আমার লোন নাও? হ্যাঁ, লোন নেবো। আচ্ছা। ছাগল টাগল শক্ত না? 80,000 টাকা লোন নেবো, দিয়ে সেইটা সই করতে গেছিলাম। বাহ। আমি দলনেত্রী। কিসের দলনেত্রী? হ্যাঁ। ও গ্রুপের নাম কি? জয় মা কালী। জয় মা কালী। ছয়মার গোষ্ঠী। এটাই কালী মন্দির? হ্যাঁ, কালী মন্দির। কালী মন্দির। আর এখানে গ্রুপের নেত্রী জয় মা কালীর গ্রুপের নেত্রীর সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ। আরেকজনকে পেয়ে গেছি, সমাজসেবী। আমরা দেখলে বুঝতে পারবেন, আসুন আমার সঙ্গে। আমি একজন ভাইটিকে পেয়ে গেছি। কি নাম? আমার নাম ইন্দ্রজিৎ পাল। ইন্দ্রজিৎ পাল, মানে গোপ্তা গ্রামের একজন সমাজসেবী বলা যেতে পারে। এই কারণেই বলছি সমাজসেবী, যে রক্তদান আন্দোলনের ইন্দ্রজিৎ একটা কর্মী। বিভিন্ন জায়গায় সিউড়ি থেকে শুরু করে বোলপুর লাভপুর এই এলাকাতে যেখানেই রক্তদান শিবির হয়েছে ছুটে গিয়েছে, আমরা দেখেছি। আমি তার সঙ্গে কথা বলবো। রক্তদান যে কিভাবে তুমি এগিয়ে যাও বা জানতে পারো, বা কতবার দিয়েছো? আমি প্রথম আমার গ্রামের একটা গর্ভবতী মহিলার রক্ত সংকট দেখা দিয়েছিল। তো তার রক্ত অ্যারেঞ্জ করা বা ব্যবস্থা করার জন্য অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছিল। তো সেইখান থেকে আমি চিন্তা ভাবনা আছে যে রক্তটা যদি আমি দিই অনেকটা সংকট দূর হবে। তো এই একটা মনের মধ্যে ইয়ে করার জন্য প্রথম আমি রক্ত দিয়েছিলাম শান্তিনিকেতনে। বেশ, তারপরে রক্ত আপনার ইন্ডাসে দিয়েছি, টিকুড়িতে দিয়েছি, নিজের গ্রামেও দিয়েছি। তারপর আপনার বোলপুরেও বেশ কয়েকবার দিয়েছি, শিউড়িতে আছে, রামপুরহাটেও দিয়েছি রক্ত। রামপুরহাট একবার গিয়েছিলাম। তো আমার এই নিয়ে আপনার টোটাল 27 বার রক্ত দেওয়া হয়।
27 বার, টোটাল 27 বার রক্ত দিয়েছে রক্তদান শিবিরগুলোতে, এবং এই সাইকেলটা নিয়ে যাওয়া হয়। না না, আমার একটা স্কুটি মোটর সাইকেল আছে, যেটা 4 চাকা, যেটা ওই গাড়ি করে যাতায়াত করি আমি। 27 বার রক্ত দিয়েছে, ভাবা যায়? সে 27 বার মানুষের প্রাণ বাঁচানোর জন্য সে ছুটে গিয়েছে, রক্ত দিয়েছে। বোলপুর, লাভপুর, কিন্নার থেকে শুরু করে সিউড়ি, রামপুরহাট পর্যন্ত। সত্যি মানে অবাক করা ব্যাপার। তোমার কাছ থেকে কিছু শিখবো, মানে মানে জনগণ যাতে কিছু শিখুক, বা আগামী দিনে যে প্রজন্ম তারা যাতে শিখুক কিছু, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আর তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে রক্ত তো আর এটা চাষবাসের মতন মাঠে ঘাটে তৈরি হয় না, এটা মানুষের শরীরের মধ্যেই উৎপন্ন হয়। তা যদি সবাইকে দেয়, মানে এখন মানসিকতা তো অনেকটাই নিম্নমানের হয়ে গেছে। ধরুন, আমার দিয়ে কি লাভ হবে, হ্যাঁ তা না, এই মানসিকতাটা দূরে রেখে মানুষের বিপদের দিনে রক্তটা দেওয়াটা উচিত বলে আমি মনে করি, এবং সবাইকে এই বার্তাটাই দেবো যে মানুষের আপদ বিপদে পাশে দাঁড়ান, রক্ত দিয়ে সাহায্য করার জন্য। একদম খুব সুন্দর কথা বলেছেন ইন্দ্রজিৎ ভাই। আমার আগামী যে জনগণ, আগামী যে প্রজন্ম, তাদের উদ্দেশ্যে রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আমরাও আহ্বান জানাবো। একটা ছোট্ট গ্রাম গোপ্তা, এই গোপ্তা থেকে ইন্দ্রজিৎ যে একটা রক্তদানের আন্দোলনের কর্মী, এবং আগামী প্রজন্মকে সে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। রক্ত দিতে, রক্ত কিনতে পাওয়া যায় না, রক্ত তৈরি হয়। রক্ত তৈরি করার কোনো ফ্যাক্টরি নাই, রক্ত মানুষের শরীর থেকে নিতে হয়। সেটা ইন্দ্রজিৎ আগামী প্রজন্মকে আহ্বান জানাচ্ছে রক্তদান শিবির করার জন্য। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটি পাড়ায়, যেখানে বৈষ্ণব আশ্রম আছে, যে আশ্রমে আজ পর্যন্ত কেউ সারা রাত মানে রাত্রিবাস করতে পারেনি। সেই অলৌকিক আশ্রমটি খুঁজ দিয়ে আমরা অন্য আরেকটি পাড়ার দিকে রওনা দিয়েছি। আশ্রমটি আমরা ঘুরিয়ে বেরিয়ে সমস্ত কিছু দেখাবো। ছোট্ট একটি গ্রাম, মানুষের মন কিন্তু বড়। স্বাভাবিকভাবে দেখলেন যে ছোট্ট গ্রামে একজন সমাজসেবী 27 বার স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন। আসুন কোথায়, আসুন কোথায়, আসুন কোথায় যে, হ্যাঁ হ্যাঁ এই গ্রামই তো। রানার বোন বৃষ্টি, হ্যাঁ ও বাবা, ওই এদিকে যদি বললো। আমরা চললাম একটা আশ্রম, আপনাদেরকে দেখাবো। যদিও রাস্তায় বৃষ্টি পড়েছে, কাদা। এই গোপ্তা গ্রামে একটা আশ্রম আছে শুনলাম, তো সেই আশ্রমে আমরা যাচ্ছি। দেবু পই না দেখিস, প্রচন্ড কাদা আছে, সাবধানে সাবধানে যেতে হচ্ছে আমাদেরকে। এই রে, দেবু তো ক্যামেরা ঠিক আছে তো? না, ডিসপ্লে ঝুলিয়ে একদম পুকুর। আস্তে আস্তে আয়। আমরা আশ্রম দেখতে এলাম, এদিকে আশ্রম, পাশের গ্রাম। হ্যাঁ, এই বদিরা বসে আছে, একটু তুলতো ভালো করে, চুলায়। গ্রামের শেষ প্রান্ত।
হুম হুম আমরা পৌঁছে গেলাম আশ্রমে। এদিকটা দেখা, চলে এখানে চলে। সুন্দর একটা আশ্রম, বটবৃক্ষ। এটা ঠাকুর ঘর আছে বলা যেতে পারে। বটবৃক্ষ, এটা হরি মন্দির, একদম গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা আশ্রম। এদিকটা জঙ্গল। আমি আশ্রমে আমাকে নিয়ে এলো। দাদা তোমার নাম? চন্দন হাজরা। চন্দন, মানে আশ্রমটা কিসের আশ্রম? আশ্রমটা একটা গোসাইবার আশ্রম, বৈষ্ণব আশ্রম। বৈষ্ণব আশ্রম। এখানে গোসাই বলে এখানে ঠান্ডা এখানে ইয়ে করে মানে ও সমাধি হয় এদের। তো এখন কোনো গোসাই বাবা আছেন এখানে? গোসাই বাজার আছেই দণ্ডায় মনে বলে আছেই। তাই? গোসাই, হ্যাঁ। না, এখন এখানে- দেখাশোনা করে কে? দেখাশোনা করে এখন নবদাস বৈরাগ্য ছেলে, রাধাশ্যাম দাস বৈরাগ্য। আমরা ওর সঙ্গে আছি সার্ভেট হিসেবে। গান বাজনা বা গান বাজনা প্রতিদিন হয়। প্রতিদিন? হ্যাঁ। সন্ধ্যে থেকে? হ্যাঁ, রাতের বেলাতে রাত ওই 8টার সময় লাগি, 9টা 9:30 পর্যন্ত আমরা শেষ করি এখানে। তারপর দিন থাকি না এখানে। কেন? থাকি না কেন, তারপর থাকলে অসুবিধা আছে এখানে। তাই? হুম। এখানে রাত বেশি হলে রাত বেশি হলে ওখানে চলবে না, রাতে থাকা যাবে না এখানে। কেউ থাকতে পারে না? না, কেউ বলতে আমরা তো থাকি না এখানে। অনুষ্ঠান করলে বলে আমরা অনুষ্ঠান করতাম, হয় অনুষ্ঠান প্রতি বছর। কখন? ওইটা হয় আপনার ওই ইয়েতে হয় দুলে, সপ্তম দুলে মহোৎসব হয়? মহোৎসব হয়, 2 দিন 3 দিন হরিনাম হয়, কীর্তন গান বাজনা হয়, বাউল হয়। মানে রাতে কেউ থাকতে পারে না? রাত্রেবেলাতে আমরা এরকম তখন থাকি, তখন 10জন 12জন থাকলে থাকা হয়। মানে একা, মানে একটা জায়গায় থাকা এখানে সম্ভব না। ভয় লাগে? ভয় দিক মধ্যে এই জায়গাটা বসে আবার স্থান তো, এখানে আমাদের সবারই জায়গায় সব জিনিস। এইখানে জুতো মুজো পরে আসা হয় না, অসুস্থ অবস্থায় পায়খানা করে বা পেশাব করে এখানে আসা হবে না, চান না করে আসা হবে না। মানে আমরা ওর প্রমাণটা পেয়ে গেছি। আপনারা শুনলেন যে একটা পবিত্র জায়গা গ্রামের এই আশ্রমটি, গোসাই বাবার আশ্রম। এখানে মানে অপবিত্র হয়ে কেউ প্রবেশ করে না এই গ্রামের পক্ষ থেকে। মানে জুতো পরে যাওয়া যাবে না। আমরা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আশ্রমটি, এবং স্নান না করে এখানে প্রবেশ করা যাবে না। মানে এ ধরনের যে সূচিগুলো আছে, সূচি মেনে এখানে পবিত্র হয়ে এই আশ্রমে প্রবেশ করতে হবে, এটাই গ্রামবাসী জানালো। খুব সুন্দর একটা আশ্রম, গোসাই বাবার আশ্রম। আমি হবে না বলবো, তখন বলবো হবে না, নামিয়ে নেই। হ্যাঁ, কি হবে? ছাগল বিক্রি হচ্ছে, আমি দেখাবো। ছাগল কিনতে এসছে। দাম দর হলো? দাম দর হয় নাই মনে হচ্ছে, রেগে গেছে মনে হচ্ছে। 5.5 আর 5, মানে 500 টাকার মার প্যাচ হয়ে যাবে আশা করছি।